ঠিক আছে, আমি নোটটা শেয়ার করে দিচ্ছি। এটা আগে একবার পড়েইছি, আমি জানি না আজকে যারা রয়েছে তারা সেই ক্লাসে ছিলে কিনা। হাইব্রিডাইজেশনের বেসিক জিনিসটা কি করে তৈরি হয় না হয় সেটা তোমাদেরকে আগের দিন বলে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। তো এখন আমরা চলে যাবো হাইব্রিডাইজেশনের শ্রেণী বিভাগটাতে। ঠিক আছে, তো হাইব্রিডাইজেশনের শ্রেণী বিভাগটায় আমরা বেসিক্যালি যখন আমরা প্রথম চ্যাপ্টারটা 12-এর প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম, তো ওইটাতে আমরা খানিকটা হাইব্রিডাইজেশনের পার্টটা পেয়েছিলাম। ওখানে sp3 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন এগুলো আমরা পেয়েছি। তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে sp3 হাইব্রিডাইজেশনটা কি করে হচ্ছে প্রথমে বলো তো। sp3 এটা শুনছো তোমাদের মাথাতে কি আসছে? sp3 শুনলে মাথাতে কি আসছে? মানে sp3 স্ট্রাকচারটা দেখলে বেসিক্যালি কি মনে হচ্ছে? বেসিক্যালি মনে হচ্ছে না একটা এস আর তিনটে পি, তাই না? এবারে এই যে sp3, এই যে একটা এস আর তিনটে পি আমাদের কেন মনে হচ্ছে? কারণ দেখো এই ছবিটা দেখো সবাই, দেখো এই sp3 বলতে আমরা এই এসটাকে আর পিটাকে কি করে ভাগ করছি সেটা বেসিক্যালি দেখাচ্ছি। এসটাকে একটা ঘরে ভাগ করেছি, সে যটাই এস থাকুক, 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, যটা এসই থাকুক। আর পিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। দেখো এক্স ওয়াই জেড, তিনটে অক্ষর যেরকম হয় সেরকম তিনটে ভাগে আমরা ভাগ করেছি। ঠিক আছে, তাহলে sp3 হাইব্রিডাইজেশনটা কাকে বলছি, কি করে গঠনটা হচ্ছে? একটা এস অরবিটাল আর তিনটে পি অরবিটাল যুক্ত হয়ে চারটে sp3 হাইব্রিডাইজেশন গঠন করে। চারটে sp3 হাইব্রিড অরবিটাল একটি চতুস্তলক গঠন করে। বেসিক্যালি এই স্ট্রাকচারটা একটা টেট্রাহেড্রান স্ট্রাকচার। ঠিক আছে, একটা চতুস্তলক গঠন করে। টেট্রাহেড্রান স্ট্রাকচারটা আমরা আবার আরেকটা কোথায় পেয়েছিলাম? যখন আমরা বরফের গঠন দেখেছিলাম, তাই না? হাইড্রোজেন বন্ডিং এ যখন বরফের গঠন দেখেছিলাম তখন আমরা এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা পেয়েছিলাম। তো কি করছে, একটা এস অরবিটাল আর তিনটে পি অরবিটাল পরস্পর যুক্ত হয়ে sp3 হাইব্রিডাইজেশনটা গঠন করে, বা তোমার হাইব্রিড অরবিটালটা গঠন করে। এদের মধ্যে একটা কৌণিক দূরত্ব থাকে। এই কৌণিক দূরত্বটা খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। এই কৌণিক দূরত্বটা ভালো করে মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। কৌণিক দূরত্বটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। 28-এর মাথায় একটা ডট আছে, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই হলো তোমার sp3 হাইব্রিডাইজেশনের স্ট্রাকচারটা। ঠিক আছে, দেখো কার্বনের সঙ্গে হাইব্রিডাইজেশনে CH4, ঠিক আছে, মিথেন। CH4 মানে মিথেন আমরা জানি। তাহলে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের গঠনটা দেখো এইভাবে sp3 হাইব্রিডাইজেশন গঠন হয়েছে। দেখো চারটে sp3 অরবিটাল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটে sp3 অরবিটাল। একটা কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন যুক্ত হয়েছে, কারণ কার্বনের ক্ষেত্রে ওটা 4। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের এক এক করে চারটে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। বাইরের পক্ষে চারটে ইলেকট্রন ছিল, চারটে ইলেকট্রনের সাথে চারটে হাইড্রোজেনের চারটে ইলেকট্রন যুক্ত হয়ে গিয়ে sp3 হাইব্রিডাইজেশন গঠন করেছে। এবারে দেখো হাইব্রিডাইজেশনটা কিভাবে হয়েছে। sp3, ঠিক আছে, sp3 কিরকম অবস্থাটা ছিল দেখো। বেসিক তোমার গ্রাউন্ড স্টেটে যখন এক্সাইটেড হচ্ছে না, ঠিক আছে, কার্বন অ্যাটমটা যখন এক্সাইটেড হচ্ছে না, মানে যখন স্টেবল অবস্থায় থাকছে, স্টেবল অবস্থায় থাকছে, হাইব্রিডাইজেশনটা তৈরি হচ্ছে এরকম। এই যে যেখানটা আমি সিলেক্ট করেছি, দেখো হাইব্রিডাইজেশনটা হচ্ছে এরকম। 1s এ থাকছে দুটো, 2s এ থাকছে দুটো, আর 2p তে যেটা হচ্ছে একটা, দুটো, তিনটে ঘরের মধ্যে দুটো ঘর ভর্তি থাকছে। এবারে আমি তোমাদেরকে বলেছিলাম যে যতগুলো ঘর থাকবে প্রত্যেকটা ঘরকে কিন্তু ভর্তি হতে হবে। একটা ঘরও কিন্তু ফাঁকা রাখা যাবে না। একটা ঘরে একটা থাকতে পারে, কিন্তু তোমার একটা ঘরকেও কিন্তু ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, এবার তাহলে 2p'র তো একটা ঘর ফাঁকা আছে। 2p'র যদি একটা ঘর ফাঁকা থাকে তাহলে তো পরমাণুটা স্টেবল অবস্থায় থাকতে পারবে না, ওটাকে তো তখন এক্সাইটেড মোডে চলে যেতে হবে। তখন কি করবে, ওই যে 2p অরবিটালটা, ওর অ্যাডজাসেন্ট যে অরবিটালটা, মানে ওর একদম নিকটবর্তী যে অরবিটাল, সেখান থেকে ইলেকট্রন ধার করে 2p ওর XYZ তিনটেকে ভর্তি করবে। তাহলে কি হচ্ছে, কার্বন অ্যাটমটা যখন এক্সাইটেড স্টেটে থাকছে তখন কি হচ্ছে, 1sটা 1s এর মধ্যে থাকছে, কারণ 2p'র অ্যাডজাসেন্ট নয়, 2p'র নিকটবর্তী নয় 1sটা। 2sটা কিন্তু 2p'র নিকটবর্তী। যেহেতু 2sটা 2p'র নিকটবর্তী, তাই 2p কি করবে, ওর তিনটে অ্যাক্সিসের মধ্যে একটা অ্যাক্সিস খালি ছিল, মানে একটা ঘর খালি ছিল। তো ওই একটা ঘরকে ভরানোর জন্য 2s থেকে একটা ইলেকট্রন নিয়ে ওর ঘরটাকে ভর্তি করবে। ঠিক আছে, এইভাবে তোমার হাইব্রিডাইজেশনটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে?
প্রত্যেকে ভালো করে দেখো, বুঝতে না পারলে বলো, প্রত্যেকে ভালো করে জিনিসটা দেখো, বুঝতে না পারলে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। কার্বন অ্যাটমের গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটটা প্রত্যেকে বুঝতে পেরেছো? কজন জয়েন করেছে দেখে? কার্বন অ্যাটমের এক্সাইটেড গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেটটা প্রত্যেকে বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আবার জিজ্ঞাসা করো, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ম্যাম আরেকবার বলেন। হ্যাঁ, কার্বনের ক্ষেত্রে কার্বন যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেনটা যখন গঠন করছে, তখন বেসিক্যালি স্ট্রাকচার তখন কিরকম জিনিসটা হচ্ছে দেখো। কার্বনের এটার হাইব্রিডাইজেশনটা হচ্ছে 1s2 2s2 আর 2p3, ঠিক আছে? কারণ আমরা তো জানি পিতে তিনটে থাকে XYZ, পি অরবিটালটাকে আমরা তিনটে অক্ষে ভাগ করি, XYZ তিনটে অরবিটালে ভাগ করি। তাহলে এবার দেখো যখন গ্রাউন্ড স্টেটে থাকছে, মানে যখন ওটা স্টেবল থাকছে না, ঠিক আছে? যখন স্টেবল থাকছে, স্টেবল থাকার সময় কি হচ্ছে 1s2, তারপরে এস এর মধ্যে দুটো, 2s2 2s এর মধ্যে দুটো, 1s এর দুটো ইলেকট্রন, 2s এর দুটো ইলেকট্রন, 2p2 হচ্ছে, 2p3 হচ্ছে না। আমরা জানি কি যে কোনো পরমাণু ওর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের আকারটা ধারণ করার চেষ্টা করে। ওর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের আকার যতক্ষণ না ধারণ করছে ও কিন্তু স্টেবল হবে না। রাসায়নিক বিক্রিয়াতেই বলো, যেখানেই বলো, যতক্ষণ না ওর নিষ্ক্রিয় গ্যাসের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো তোমার পরমাণু বিন্যাস ধারণ করছে, ও কিন্তু স্টেবল হবে না। তাহলে এবার কিভাবে ওটা স্টেবল হবে? পিতে তো তিনটে কক্ষ ভর্তি নেই, পি এর দুটো কক্ষ ভর্তি আছে, একটা কক্ষ ভর্তি নেই। এবার পি এর মধ্যে জেনারেলি অস্থিরতা একটা কাজ করবে, কারণ বলেছি প্রত্যেকটা পরমাণু ক্ষেত্রে কিন্তু সবসময় ওরা চেষ্টা করবে প্রত্যেকটা ঘরকে ভর্তি রাখার, ওরা কিন্তু একটা ঘরকে খালি রেখে পরমাণু বিন্যাস করে না। তাহলে পি কি চেষ্টা করবে? কোথা থেকে একটা ইলেকট্রন ধার নেয়। এবার সেই ইলেকট্রনটা কি ধার নেবে? আমরা যখন কোনো কিছু ধার নিই কারো কাছ থেকে, মনে করো টাকার দরকার, 50 টাকাই ধরো দরকার, ঠিক আছে? তখন আমরা ধারটা কিন্তু আমাদের যে খুব কাছের বন্ধু তার কাছ থেকে নিই, তাই না? আমার খুব ক্লোজ ফ্রেন্ড তার কাছ থেকে নিই, দূরে কোনো বন্ধুর কাছ থেকে কিন্তু ধার নিই। এখানেও ব্যাপারটা ঠিক সেরকম। পি এর নিকটবর্তী কে আছে? 2s-টা আছে, 2p-র নিকটবর্তী 2s-টা আছে, তাহলে 2p কি করবে? একটা ইলেকট্রন 2s এর থেকে ধার করবে। একটা ইলেকট্রন 2s এর থেকে যখন ধার করলো, তখন কি হলো? 2p তোমার খালি হয়ে গেল, 2p তোমার ভর্তি হয়ে গেল, আর 2s এ একটা ইলেকট্রন চলে গেল। তাহলে এখন কি হলো? 2s এ তোমার থাকলো একটা ইলেকট্রন, আর 2p তে থাকলো তোমার তিনটে ইলেকট্রন, ঠিক আছে? এবারে ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে এই আমাদের হলো sp3 হাইব্রিডাইজেশন। নেক্সট আমরা চলে যাব, দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, বেশ। এবারে দেখো এখানে দেখো আরো কয়েকটা তোমার ওই sp3 হাইব্রিডাইজেশনের আরো কয়েকটা ভাগ এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? দেখো sp3d, sp3d2, sp3d3, আরো বিভিন্ন রকমের হাইব্রিডাইজেশন হয়, ঠিক আছে? এগুলো তোমাদের এতটা নেই, তবু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এখানে একটুখানি দাঁড়াও, 1 সেকেন্ড দেখে নিই তোমাদের এতটা লাগবে নাকি, তাহলে বলবো, আদারওয়াইজ এতটা বলার দরকার নেই। না, তোমাদের এই d2 d3 এগুলো নেই, মোটামুটি শুধু sp3 sp2 আর sp আছে, ঠিক আছে? বেশ, এই আমাদের sp3 হাইব্রিডাইজেশনটা হয়ে গেল। আর এখানে তোমার এই sp3d2, sp3d, sp3d3 এই হাইব্রিডাইজেশনগুলো আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, কিছু অসুবিধার কিছু নেই। এই যে দেখো এখানে sp3d2, d2 মানে কি? যখন d-টা দুটো থাকবে তাহলে কি হচ্ছে দেখো, sp3d2 যখন হাইব্রিডাইজেশন হচ্ছে, একবার বলেই দিই যখন রয়েছে নোটটা, 3s 3p 3d, 1s2 2s2 2p3, এ দুটো ক্লিয়ার আছে। এবারে 3 তে গিয়ে গন্ডগোলটা পেকেছে। গন্ডগোলটা কি হচ্ছে দেখো, 3s এ দুটো আছে, 3p তে আছে চারটে, 3d-টা আছে খালি, ঠিক আছে? এবার 3d-টা যতক্ষণ না ভর্তি হবে, 4s এ আমরা যেতে পারছি না, তাহলে কি করতে হবে? 3d-টাকে খানিকটা হলেও ভর্তি করতে হবে, যতটা পারবো ভর্তি করব, কারণ আমার কাছে 3 তে যতগুলো থাকবে আমি ততগুলো দিয়ে ভর্তি করবো, অন্য
2 থেকে তো নিতে পারবো না, তখন আবার এই তোমার এনার্জি ইনক্রিজ এনার্জি ডিক্রিজের ব্যাপারটা এসে যাবে। তাহলে 3s থেকে 3s আর 3p মিলে টোটাল কটা আছে? দুটো দুটো চারটে, দুটো ছটা আছে। এবারে ঘর আমাদের কটা আছে? 4টে ঘর, এদিকে হচ্ছে 5টা ঘর, তার মানে আমাদের কটা আছে? 9টা ঘর আছে। তাহলে দেখো 9টা ঘরের মধ্যে অ্যাটলিস্ট 6টা তো আমরা ভরাতেই পারবো, তাই না? 9টা ঘর থেকে আমরা 6টা ভরাতেই পারবো। তাহলে আমরা কি করলাম? একটা একটা করে এখানে শিফট করতে আরম্ভ করলাম, ঠিক আছে? একটা একটা করে এখানে শিফট করতে আরম্ভ করলাম। প্রথমে এটা শিফট করে এখানে নিয়ে গেলাম, তারপরে এই ঘরটা খালি হলো, এটা এখানে চলে এলো, তারপর আবার এইটাকে এদিকে মুভ করে দিলাম, ঠিক আছে? এক ঘর সেকেন্ড ঘরে মুভ করে দিলাম, তখন এইখানে যেটা সেটা আবার এটাতে চলে এলো। এইভাবে মুভ করতে করতে কি করলাম? আমরা 6টা ইলেকট্রন দিয়ে 6টা ঘর ভরিয়ে দিলাম। তাহলে তখন হাইব্রিডাইজেশনটা কি হলো? sp3d2। তার মানে এস এ থাকছে একটা, পি তে থাকছে 3টে, ডি তে থাকছে 2টো। ডিতে দিয়ে 5টা ঘর ভরছে না। তাহলে কি হচ্ছে? এটা এক্সাইটেড স্টেটেই শেষ হচ্ছে, এটা এক্সাইটেড স্টেটেই শেষ হচ্ছে, 5টা ঘর কিন্তু ভরছে না, ঠিক আছে? এটা হলো sp3d2। এবার sp3d3 এর ক্ষেত্রে ওরকম একই রকম ব্যাপার। sp3 এবার যেরকম যতগুলো, এবার দেখো এই দেখো এখানে sp2 আর sp1 এরটাও রয়েছে হাইব্রিডাইজেশনে। এখানে দেখো sp2 আর sp1 এরটাও রয়েছে। দেখো sp2 এর ক্ষেত্রে কি হচ্ছে? স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে এবার আমরা sp2 এর হাইব্রিডাইজেশনটা একটুখানি দেখে নিই কিরকম হবে। এখানে নোটটার মধ্যে নেই, আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি। দেখো sp2 হাইব্রিডাইজেশন কি হচ্ছে? একটা s অরবিটাল দুটো p অরবিটালের সঙ্গে ওভারল্যাপিং করে sp2 হাইব্রিডাইজেশনটা গঠন করছে। তাহলে এখানে আমরা করব sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে? তাহলে sp2 হাইব্রিডাইজেশনটা কি করে হচ্ছে? যখন একটি s অরবিটাল দুটি p অরবিটাল এর সঙ্গে ওভারল্যাপ করছে, তখন sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে। হলো s অরবিটাল, একটা s অরবিটাল দুটো p অরবিটালের সঙ্গে যখন ওভারল্যাপ করছে, ঠিক আছে? এরকম এর স্ট্রাকচারটা অনেকটা সমতলিক ত্রিভুজ। এর স্ট্রাকচারটা অনেকটা দেখতে সমতলিক ত্রিভুজের মতো। স্ট্রাকচারটা কিরকম হচ্ছে জানো তো? সমতলিক ত্রিভুজ। মানে এই একটা, এই একটা, এই একটা, আবার এখানে পিছনে এই দুটো এগুলো থাকবে এরকম। অনেকটা স্ট্রাকচারটা এরকম হবে। এই দেখো ত্রিভুজের মতো যদি আমরা এটাকে কল্পনা করি, ঠিক আছে? তাহলে দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে? এবার sp2 হাইব্রিডাইজেশন বলেছে, তাহলে তার মানে আমরা বুঝতেই পেরে যাচ্ছি s এর ঘরে 1, p এর ঘরে 2, তাই না? sp2 মানে s এর ঘরে 1, p এর ঘরে 2। তার মানে স্ট্রাকচারটা দেখো হাইব্রিডাইজেশনটা তখন কিরকম হবে দেখতে। এটা হচ্ছে s, এটা হচ্ছে p, ঠিক আছে? তাহলে
আমরা জানি পি এর ঘরে 3টে থাকে, এক্স ওয়াই জেড 3টে থাকে, এক্স ওয়াই জেড, আর এস এর ঘরে একটা থাকে। তাহলে যখন হাইব্রিডাইজেশন sp2 হাইব্রিডাইজেশন হবে তখন জিনিসটা দেখতে কিরকম হবে? এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, সরি লাস্টেরটা হবে না, sp2, এই যে দেখো এটা হচ্ছে s, এটা টোটালটা হচ্ছে p, তাহলে s এর ঘরে একটা ইলেকট্রন, p এর ঘরে দুটো ইলেকট্রন যখন হচ্ছে তখন সেটাকে আমরা বলবো sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, তাহলে এই হাইব্রিডাইজেশনটাকে আমরা কি বলছি? এই হাইব্রিডাইজেশনটাকে আমরা বলছি sp2 হাইব্রিডাইজেশন। হ্যাঁ বলো। কোনটা ম্যাম? হ্যাঁ দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না। এক সেকেন্ড শেয়ার করছি, তোমরা কি কেউই দেখতে পাচ্ছ না? আগে বলবে তো, আমি তো করে যাচ্ছি সমানে। দাঁড়াও, এবার বলো তো দেখতে পাচ্ছ? এক সেকেন্ড দাঁড়াও, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? বেশ, আরেকবার বলে দিচ্ছি sp2টা আরেকবার। এতক্ষণ ধরে করছি, বলবে তো? আমি তো বুঝতে পারছি না এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ না। দেখো sp2 হাইব্রিডাইজেশন তাহলে কি? যখন একটা s অরবিটাল দুটো p অরবিটালের সঙ্গে যুক্ত ওভারল্যাপ হচ্ছে, ঠিক আছে, তখন যে হাইব্রিডাইজেশনটা হচ্ছে সেটাকে আমরা বলবো sp2 হাইব্রিডাইজেশন। এই sp2 হাইব্রিডাইজেশনটা দেখতে অনেকটা সমতলিক ত্রিভুজের মতো, ঠিক আছে। আর sp2 sp3টাতে আমরা কি দেখলাম? এস এর ঘরে একটা, পি এর ঘরে 3টে থাকবে। তাহলে sp2 এর ক্ষেত্রে অবভিয়াসলি কি হবে? এস এর ঘরে একটা বা দুটো যাই থাকুক, আর কারণ এস এর ঘরে একটা থাকবে এই কারণে, এস এর ঘরে যদি তোমার দুটো থাকে দেখো, তাহলে কিন্তু এর এই একটা খালি থাকতে পারবে না, তাই না? এস এর ঘরে যদি আমি এক সেকেন্ড তোমাদের কালারটা চেঞ্জ করে দেখাই, এস এর ঘরে এখন একটা লিখেছি, ঠিক আছে, নিকটবর্তী যে এসটা, ঠিক আছে, নিকটবর্তী যে এসটা মানে অ্যাডজাসেন্ট এসটাতে একটা লিখেছি। যদি দুটো থাকতো তাহলে আমাকে বলো তো, তাহলে কি এই জায়গাটা খালি থাকতে পারতো? এর দুটো রয়েছে কিন্তু এর একটা ঘর খালি রয়েছে, সেটা তো হতে পারবে না, তাই না? তাহলে কি করতে হবে? এর এই একটা এখানে চলে যেত, যেটা আমরা sp3-তে দেখলাম। sp3-তে আমরা তাই দেখলাম না, এর দুটো ছিল, এর এখান থেকে একটা এতে চলে যাচ্ছে। কিন্তু এটা তো sp2, sp2-তে কিন্তু এই অ্যাডজাসেন্ট এসটাতেও একটা ইলেকট্রনই থাকবে, ঠিক আছে। এই অ্যাডজাসেন্ট এসটাতেও কিন্তু একটা ইলেকট্রনই থাকবে, না হলে কিন্তু ওই ইলেকট্রনটা নিয়ে জেড ওর নিজের জায়গাটা, নিজের খালি জায়গাটা ভর্তি করে দেবে, ঠিক আছে। তাহলে sp3 আর sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারা গেল। sp3 আর sp2 হাইব্রিডাইজেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। sp3 হয়ে গেল, sp2 হয়ে গেল, নেক্সট আমরা পড়বো sp। দেখো sp হাইব্রিডাইজেশনে তাহলে কি হচ্ছে? sp3 আমরা সংজ্ঞা কি লিখেছি? একটা এস এর সঙ্গে 3টে পি। sp2-তে আমরা সংজ্ঞা লিখেছি একটা এস এর সঙ্গে দুটো পি। তাহলে sp মানে স্বাভাবিকভাবে আমরা দেখে বুঝতে পারছি একটা এস এর সঙ্গে একটা পি ওভারল্যাপ করবে, তাই না? একটা এস এর সঙ্গে একটা পি ওভারল্যাপ করবে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, একটা এস অরবিটাল একটা পি অরবিটাল যখন পরস্পরের সাথে ওভারল্যাপ করছে তখন আমরা sp হাইব্রিডাইজেশন পাচ্ছি। একটি এস অরবিটাল যখন একটি পি অরবিটাল এর সাথে ওভারল্যাপ করছে তখন যে হাইব্রিডাইজেশন পাবো তাকে
sp হাইব্রিডাইজেশন বলে, ঠিক আছে। এস এর সঙ্গে একটা এস এর সঙ্গে একটা পি যখন হাইব্রিডাইজেশন করছে, এটা দেখতে অনেকটা সরল রৈখিক হয় স্ট্রাকচারটা, ঠিক আছে। তার মানে এখানে স্ট্রাকচারটা দেখো এরকম, আটটাকে শুইয়ে দিলে যেরকম হবে, তাহলে এটা একটা সরল রেখায় আছে। এটা একটা সরল রেখায় আছে, তাহলে এর মধ্যে এই যে এই দুটোর মধ্যে কোণটা কত তৈরি হচ্ছে গো? সরল রেখায় থাকলে কোণটা তৈরি হবে 180 ডিগ্রি, তাই না? আগে এটা যখন সরল রেখায় থাকবে তখন কোণটা তৈরি হবে 180 ডিগ্রি। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে কোণটা ছিল 120 ডিগ্রি, ওটা বলতে ভুলে গেছি। কোণটা কিন্তু খুব ভালো করে মনে রেখো, কোণগুলো তোমাদের শর্ট কোশ্চেনে খুব আসে। এটা ছিল 120 ডিগ্রি, ঠিক আছে, sp2 এর ক্ষেত্রে। আচ্ছা, sp এর ক্ষেত্রে তাহলে হচ্ছে 180 ডিগ্রি কোণটা, ক্লিয়ার? sp3 তে আমরা পেয়েছিলাম 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে। এবার দেখো তোমার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে sp হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে sp হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে sp হাইব্রিডাইজেশনটা জিনিসটা কিরকম দেখতে হবে? তোমরা না এই নোটটা থেকে পড়ো, বইয়ে এক্সাম্পল গুলো এমন ভাবে দিয়েছে ভীষণ কনফিউজিং, বইটা থেকে পড়ো না। তোমাদের কাছে যে বইটাই আছে অলকা দেবীর বইটা কিন্তু খুব কনফিউজিং, তোমরা এই নোটটা থেকে পড়ো, ঠিক আছে। এই হলো তাহলে sp হাইব্রিডাইজেশনে এখানে একটা আর এখানে থাকবে একটা, ঠিক আছে। তাহলে এই হলো spt হাইব্রিডাইজেশন, একটা s, এটা x, এটা y, এটা z, এটা s, এটা p, ঠিক আছে। তাহলে এই হলো তোমার sp হাইব্রিডাইজেশন। বইয়ে এত বেশি কিছু লিখতে গিয়ে আসল জিনিসটাকে গুলিয়ে করে ফেলে, একদম যাচ্ছে তাই করে ফেলে গুলিয়ে দিয়ে। তোমরা বইটা থেকে পড়ো না, যেটুকু পড়ার এখান থেকে এই নোটটা থেকে পড়ো, তাহলেই হবে, ঠিক আছে। এই হলো তোমার sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। এই হলো তোমার sp হাইব্রিডাইজেশন। তাহলে মোটামুটি হাইব্রিডাইজেশন তোমাদের এইটুকু পার্টই আছে, sp3, sp2, sp। তাহলে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হলো, ঠিক আছে। রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে আমাদের হাইড্রোজেন বন্ডিং ছিল। আচ্ছা, আগের দিন হাইড্রোজেন বন্ডিংটা পড়িয়েছিলাম, হাইড্রোজেন বন্ডিংটা সবাই পড়েছো? কারো কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমাকে একটুখানি বলো তো হাইড্রোজেন বন্ডিংটাতে। আগের দিন যে হাইড্রোজেন বন্ডিংটা পড়িয়েছিলাম সেখানে কারো যে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে আমাকে একটুখানি বলো, ক্লিয়ার করে দিই। নেক্সট দিন আমরা পড়বো তোমার গ্যাসিয়াস স্টেট আর লিকুইড স্টেট। ওই চ্যাপ্টারটায় কিন্তু তোমাদের থিওরি কিচ্ছু নেই, ওই চ্যাপ্টারটায় থিওরি কিছু নেই, শুধু প্রবলেম দিয়েছে। আমি সিলেবাসে যেটুকু দেখলাম বুকলেটে। এখন ব্যাপারটা হচ্ছে যদি থিওরি আমি না বলি তাহলে আমি প্রবলেমগুলো কিন্তু করতে পারবো না, পড়াতে পারবো না। তাহলে আমাদেরকে থিওরিটা একটুখানি জেনে নিতে হবে, ঠিক আছে। থিওরি তোমাদের এখানে কিছুই দেয়নি, শুধু প্রবলেমগুলো দিয়েছে গ্যাসিয়াস স্টেট আর লিকুইড স্টেটের পদার্থের অবস্থা যে চ্যাপ্টারটায়। ওখানে প্রচুর অঙ্ক হতে পারে, প্রচুর সূত্র আছে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, হ্যান ত্যান, এর সাথে ওর সম্পর্ক, ওর সাথে তার সম্পর্ক। যতক্ষণ আমি ডিডাকশন গুলো বলছি ততক্ষণ কিন্তু অঙ্কগুলো করাতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাকে একটু স্বাভাবিকভাবেই থিওরি গুলো একটুখানি বলে রাখতে হবে, তবে অঙ্কগুলো করতে পারবো না। ভ্যান্ডারওয়ালের সমীকরণ আছে, হ্যান ত্যান আছে। তো তোমাদের মোটামুটি এখানটা ক্লিয়ার হয়েছে সবার? এখানটা সবার ক্লিয়ার হলে তাহলে আমি একটুখানি ওইটা শুরু করি, ওই চ্যাপ্টারটা শুরু করি। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, বেশ। তাহলে আমি পদার্থের অবস্থা চ্যাপ্টারটা একটুখানি শুরু করি, খানিকটা বলে দিই, থিওরিটা বলতেই হবে। বেশ, দেখো পদার্থের কিছু বিশেষ ধর্ম আছে। বিশেষ ধর্মগুলোর মধ্যে হচ্ছে প্রসারণশীলতা, সংকোচনশীলতা, গ্যাসীয় চাপ। এগুলো প্রসারণশীলতা মানে যেটার জন্য পদার্থটা আকারে বেড়ে যাচ্ছে, সংকোচনশীলতা মানে যেটার জন্য আকারে ছোট হয়ে যাচ্ছে, গ্যাসের প্রেসার, ব্যাপন ক্ষমতা, এগুলো হচ্ছে তোমার পদার্থের অবস্থা, ঠিক আছে। এবারে প্রথমে আমাদের যেটা পড়তে হবে, প্রথমে আমরা গ্যাসিয়াস স্টেট অফ ম্যাটারটা পড়বো। তো গ্যাসিয়াস স্টেটটা পড়তে গেলে প্রথমে আমাদেরকে যেটা গ্যাসের প্রথম চ্যাপ্টার, প্রথম কিছু আমাদেরকে পড়তে লাগে কি, বয়েলের সূত্র, তাই না? তারপর আছে চার্লসের সূত্র, হ্যান ত্যান, এগুলো আছে। তাহলে বয়েলের সূত্রটা কি?
স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। যখনই জানবে, যখনই কোনো একটা সূত্র আমরা পড়ি তখনই জানবে সেখানে একটা ইকুয়েশনের ব্যাপার আছে। তাহলে বয়েলের সূত্রটা আমরা কি পাচ্ছি, বয়েলের সূত্রটা আমরা কি পাচ্ছি, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে এখানে টেম্পারেচারটা স্থির, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। একটুখানি দাঁড়াও তো এক সেকেন্ড, নিজে নিজে ওঠানামা করছে কেন বুঝতে পারছি না। ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, এই হলো তোমার বয়েলের সূত্র। এবার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাপমাত্রা মানে টিটা ফিক্স, টিটা নির্দিষ্ট তাপমাত্রা বলেছে, এটা তাহলে ফিক্সড। এটা ফিক্সড, এটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু দরকার নেই। তাহলে কি বলেছি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, আয়তন মানে আমরা জানি ভি, গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, প্রপোর্শনাল টু 1/p, পিটাকে যদি চাপ বলি। এবারে তোমাদেরকে আগেই বলেছি প্রপোর্শনাল টু যখনই আমরা করি সমানুপাতিক, সেই সমানুপাতিকের চিহ্নটা তুলতে গিয়ে কি করতে হয় আমাদেরকে, যে চিহ্নটা থেকে যখন ইকুয়াল টু করতে হয়, ইকুয়াল টু যখন করতে হয় তখন আমাদের কি হয়, ভি ইজ ইকুয়াল টু কে বাই পি। তাহলে ভি ইজ ইকুয়াল টু কে বাই পি। ঠিক আছে, যখন ইকুয়াল টুটা তুলবো তখন আমাদের একটা কনস্ট্যান্ট গুণ করতে হবে। তাহলে নেক্সট লাইনে আমরা কি লিখবো, পি ভি ইজ ইকুয়াল টু কে, পি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। ঠিক আছে, এই কেটা এখানে কনস্ট্যান্ট, কেটা এখানে কনস্ট্যান্ট। তাহলে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি লিখছি, গ্যাসের চাপ গুণিত গ্যাসের আয়তন ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। ক্লিয়ার? এই হলো আমরা পাচ্ছি বয়েলের সূত্র থেকে। এই সংজ্ঞাটা খুব ভালো করে মনে রাখবে। আর আমরা যখন অনেকগুলো গ্যাসের ক্ষেত্রে এটা এরকম হবে, P1 V1 = P2 V2 = P3 V3 = K। যতগুলোই গ্যাস আমরা পড়ব গ্যাসের ক্ষেত্রে, ওদের চাপ আর আয়তনের ক্ষেত্রে আয়তন কিন্তু সবসময় ধ্রুবক
হবে, ঠিক আছে? পরবর্তীকালে যখন আমরা অঙ্ক করব, অঙ্ক করতে গিয়ে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, একটা যেটা এক্সেপশনাল আছে সেটা একটুখানি বলে রাখি। উচ্চ তাপমাত্রা কম চাপে গ্যাসগুলি বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু নিম্ন তাপমাত্রা ও বেশি চাপে গ্যাসগুলো বয়েলের সূত্র সঠিকভাবে মেনে চলে না। তাহলে এটা কি? উচ্চ তাপমাত্রা আর কম চাপ, তাপমাত্রা যখন বেশি হবে, চাপটা যখন কম হবে, তখন এরা বয়েলের সূত্র মেনে চলবে। কিন্তু ঠিক যখন তার উল্টোটা হবে, মানে তাপমাত্রাটা নিম্ন হবে আর চাপটা উচ্চ হবে, তখন কিন্তু ওরা বয়েলের সূত্র মেনে চলবে না। এবারে দেখো, গ্যাসের চাপ আর ঘনত্বের সঙ্গে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমাদের একটুখানি দেখে নিতে হবে। গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। গ্যাসের চাপ ও ঘনত্বের সম্পর্ক, ঠিক আছে? গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। এবারে আমরা দেখো গ্যাসের চাপ আর আয়তনের ক্ষেত্রে কি পেয়েছিলাম? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ P1, আয়তন V1, চাপ P2, আয়তন যদি V2 হয়, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? আগেই তোমাদের এক্ষুনি বললাম, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, যে কোনো গ্যাসের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কে, তাই না? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু কে। তাহলে দুটো সমান যদি কে হয়, তাহলে আমরা এই সংখ্যাটা থেকে যদি কে এটাকে আমরা সরিয়ে দিই, মানে কে এটাকে নেই যদি ধরি, তাহলে আমরা কি পাবো? V1 বাই V2 ইজ ইকুয়াল টু, যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে P2 বাই P1, V1 বাই V2 ইজ ইকুয়াল টু হবে P2 বাই P1। এখন নির্দিষ্ট ভর বলেছি, তাই না? তাহলে গ্যাসটার ভর যদি m হয় এবং P1 চাপে গ্যাসটার ঘনত্ব যদি D1 হয় আর P2 চাপে গ্যাসটার ঘনত্ব যদি D2 হয়, ঠিক আছে? তাহলে গ্যাসটার ক্ষেত্রে গ্যাসের ভরটা কি ধরলাম? গ্যাসের ভরটা ধরলাম m। গ্যাসের ভর ধরলাম ক্যাপিটাল এম, ঠিক আছে? ক্যাপিটাল এম। এবারে চাপের সাথে ঘনত্ব ডিফার করবে, তাহলে P1 চাপে গ্যাসের ঘনত্ব ধরলাম D1, ডেনসিটি বলে D1, গ্যাসের ঘনত্ব D1, আর P2 চাপে গ্যাসের ঘনত্ব ধরলাম D2, ঠিক আছে? কারণ ঘনত্ব আমাদেরকে ধরতে হবে, আমরা এখানে গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্কটা বের করছি, ঠিক আছে? এবারে দেখো, ঘনত্ব সমান আমরা কি জানি? ঘনত্ব সমান আমরা জানি ভর বাই আয়তন, এটা আমরা আগেই পড়েছি, তাই না? ঘনত্ব সমান আমরা জানি, এখানটা একটুখানি লিখে নিই, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। প্রথম ফার্স্ট চ্যাপ্টারে আমরা এটা পড়ে নিয়েছি অলরেডি। তাহলে এখানে যদি ঘনত্ব, প্রথম ঘনত্বটা আমরা কত ধরেছি? D1, তাহলে D1 এর ক্ষেত্রে কি আমরা ধরবো? ভরটা সমান একটাই সিঙ্গেল গ্যাস, তাহলে D1, P1 চাপের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে D1, তাহলে ভরটা তো m, আর P1 চাপের ক্ষেত্রে আয়তনটা কত? V1, আবার P1 চাপের তোমার P2 চাপের ক্ষেত্রে ঘনত্ব D2, তাহলে ভরটা তো সেম, ঠিক আছে? ভরটা তো সেম, তাহলে আমরা কি করব? আয়তনটা কত হবে? V2, ঠিক আছে? আয়তনটা তাহলে কত হবে? V2। তাহলে এখানে আমরা যদি আমরা এখানে অলরেডি এটা দেখো পেয়ে গেছি, তোমার P2 বাই P1টা পেয়ে গেছি, ঠিক আছে? P2 বাই P1টা পেয়ে গেছি, V1 বাই V2 সমান P2 বাই P1 পেয়ে গেছি। এইবারে এইখান থেকে যদি আমরা ওই ফর্মুলাটা বসাতে চেষ্টা করি, ঠিক আছে? ওখানে যদি আমরা ফর্মুলাটা বসাতে চেষ্টা করি, বা V1 V2 তে যদি ফর্মুলাটা বসাতে চেষ্টা করি, এখান থেকে দেখো V1 V2টা আমরা বের করে নিত, এখান থেকে যদি V1টা বের করি, তাহলে কত হবে? V1 ইজ ইকুয়াল টু হবে m বাই D1, আর
V2 ইজ ইকুয়াল টু হবে m/d2। তাহলে এই V1/V2 এর জায়গায় আমরা যদি এই দুটো বসাই এইখানটাতে কি হবে দেখো, এখানটাতে যদি আমরা এখান থেকে বসাই m/d1, V1 মানে হচ্ছে m/d1 ডিভাইডেড বাই V2 মানে হচ্ছে m/d2 ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে P2/P1। এবারে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, তাই না? যদি এটাকে উল্টে দিই তাহলে ক্যান্সেল হয়ে যাবে, তখন আমরা কি পাবো, d2টা চলে যাবে উপরে, d1টা চলে আসবে নিচে, তাহলে d2/d1 সমান পাবো P2/P1, তাই না? d2/d1 সমান পাবো P2/P1। তাহলে কি হলো, P প্রপোর্শনাল টু D, কারণ দুটোই সমান সমান আছে, উপরে D2 আছে, এটাতে P2 আছে, এখানে D1 আছে, ওখানে P1 আছে, তাহলে এই সূত্রটা থেকে আমরা পাবো P প্রপোর্শনাল টু D, ইনভার্সলি প্রপোর্শনাল নয়। ওইটার ক্ষেত্রে যেরকম ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছিল, P ইনভার্সলি প্রপোর্শনাল টু V, P ইনভার্সলি প্রপোর্শনাল টু P, P এর ক্ষেত্রে চাপ আর ঘনত্বের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, চাপ আর ঘনত্বের ক্ষেত্রে কিন্তু এটা প্রপোর্শনাল টু হচ্ছে, ঠিক আছে, মানে সমানুপাতিক। চাপ আর ঘনত্ব, গ্যাসের ক্ষেত্রে চাপ আর ঘনত্ব কিন্তু সমানুপাতিক, ঠিক আছে। এই আমরা বয়েলের সূত্রের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে বয়েলের সূত্রটা এখানে পেলাম, গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্কটা আমরা পেলাম, ঠিক আছে। আজকে আমি এতটুকুই রাখছি, পরের দিন চার্লসের সূত্রটা পড়বো, পরম শূন্য তাপমাত্রা, পরম স্কেল, এগুলো পড়বো, পড়ে অঙ্কতে যাব, ঠিক আছে। আজকে যেটুকু পড়ালাম কারো কোনো অসুবিধা থাকলে বলো, বলে দিচ্ছি আবার। আজকে যেটুকু পড়ালাম কারো কোনো অসুবিধা থাকলে বলো, আবার বলে দিচ্ছি।